পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুচিস্মিতা প্রচুর কাজের সাথে যুক্ত, বাপ রে বাপ। একদিকে স্কুল টিচার, নাট্যকর্মী, একদিকে তুমি জনপ্রতিনিধি, কিভাবে তুমি ব্যালেন্স করো এত কিছু? হ্যাঁ দিদি, সেই কথাটাই আমি বলতে আজকে এসেছি। একটা সময়ের পরে মহিলারা ভাবতে থাকেন যে হয়তো অনেকগুলো কাজ একসাথে করা সম্ভব না, যে এরপরে আমাদের সংসার আছে বা যারা চাকরি করেন কিভাবে ব্যালেন্স করব। কিন্তু আমি ব্লেসডও বলবো সেক্ষেত্রে, যে আমি ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। প্রথমে তো পড়াশোনা শেষ করে চাকরি পেতে হবে, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়েদের সেটা একটা টার্গেট থাকে, তো সেটা আমি প্রথমে ফুলফিল করি। যদিও তার আগে সবচেয়ে বড় টার্গেট আমার বিয়ে হয়ে যায়, মানে পড়তেই কলেজে। তারপরেও আমি পড়াশোনা চালিয়ে আমি তারপরে একটা স্কুলের চাকরি আমি পাই। কোন স্কুলে পড়ান? আমি সল্টলেক লবণরথ বিদ্যাপীঠ ফর গার্লস, যেটাকে ইসি গার্লস নামেও পরিচিত আর কি, সেখানে আমি পড়াই। এখানে আসেন এতটা পথ? আমার এখানেও একটি থাকার জায়গা আছে, তবে যেহেতু আমার এখন দায়িত্বটা অনেকটা বেশি বেড়ে গেছে, বলা যেতে পারে আমি অলমোস্ট রোজ আমি যাতায়াত করছি। তারপরে তো আমার সন্তান হয়, আমার একটি মেয়ে। অভিনয়ের শখ আমার বরাবরই ছিল। তারপরে আমি আস্তে আস্তে থিয়েটার জয়েন করি। নাটক করতে এসে দল কি এবং দল করলে মানুষের চারিত্রিক যে পরিবর্তন কিভাবে তাদেরকে মানে দৃঢ়তার দিকে এগিয়ে নিয়ে যায়, সেটা আমি বুঝতে শিখলাম। আর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে আসাটা, সেটা আমার মানে শ্বশুর বাড়ির দিকের আমাদের প্রত্যেকেই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত এবং সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত। বিপাশা, মহিলা থানার অফিসার ইনচার্জ, 12 মাসে 13 পার্বণ, একদম প্রচুর দায়িত্ব, একদম অন ইওর টোজ, একদম না কাজের মধ্যে, একদম নো ডাউট। কতদিন হয়ে গেল? প্রায় 4 বছর। এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন অনেকটা বুঝে গেছে ব্যাপার। অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে। তো আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম এবং পরীক্ষাও দিচ্ছিলাম, এই সাব ইন্সপেক্টরের ফর্মও বেরোয়, তখন ফিল আপ করি। প্রথমে প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার হয়, তারপরে যেহেতু মাঠ করতাম, মানে রান প্র্যাকটিস ছিল, রানটাও ক্লিয়ার হয়। তারপরে আস্তে আস্তে মেন্স, ইন্টারভিউ, প্যানেল সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তো এখন বর্তমানে সাব ইন্সপেক্টর। তো তোমার কেন মনে হয় যে নদিয়া জেলার সমস্ত জেলার মধ্যে সেরা? এটা তো অবশ্যই বলতে হয়। আমি প্রথমেই মেনশন করলাম যে 12 মাসে 13 পার্বণ বলতে গেলে আমাদের নদিয়া জেলা সর্বপ্রথমে আসে। আর কি না নেই নদিয়া জেলায়, মানে তুমি আর দুটো জেলা দেখাতে পারবে না যে এরকম নদিয়া জেলার মতো। প্রথমেই আমি বলবো আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরের কথা, পৃথিবী বিখ্যাত। তারপরে আসছে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, ভারত বিখ্যাত। এত লোকজন জমায়েত হয়, আর কোথাও নেই। জগদ্ধাত্রী পুজো এরকম আমার মতে আর কোথাও আমি দেখিনি। সেই সময় আমাদের দিন নেই রাত নেই, ছুটে বেড়াতে হয়। মানুষের ঢল নামে, বিশেষ করে রাতে। শুধু রাত বললে ভুল হয়, রাত দিন কখনো সময় বাদ যায় না যে মানুষের রাস্তায় ভিড় নেই। আমাদের কালঘাম ছুটে যায় ভিড় সামলাতে একদম 4 দিনে চোখের ঘুম উড়ে যায়, নাও খাওয়াতে উড়েই গেল। তারপরে আসে আমাদের নবদ্বীপের রাসলীলা, সেখানেও তাই। তো এইগুলোর জন্য ভীষণ প্রাউড ফিল হয় যে আমি নদিয়াতে এসেছি। নদিয়াতে আমি এমন চাকরিতে আছি আমি, যে এইসব জিনিসে আমি ভীষণ পরিমাণে ইনভলভ। আর নদিয়া জেলার আরও অনেক দিক থেকে বিখ্যাত। কোনটা বলি না সেটাই ভেবে পাই না। সরপুরি আর সরভাজা, মিষ্টি, হাতে মাটির তৈরি পুতুল, ঘূর্ণিতে। তারপরে আসে আমাদের বেথুয়াডাহুরি অভয়ারণ্য, আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, সেখানে পলাশি মনুমেন্ট। তারপরে আর একটা জিনিস জিওগ্রাফিক্যাল দিক থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা আমাদের নদিয়ার ধুবুলিয়ার উপর দিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমাদের নদিয়া জেলা। এমনি কি তুমি নদিয়ার মেয়ে? না, আমার বাড়ি বহরমপুর। ও, আমার চাকরি সূত্রে নদিয়া জেলা। প্রথম পোস্টিং নদিয়া? একদম। বাহ। তোমাদের থানায় কি সবই মহিলা পুলিশ? হ্যাঁ, মহিলা পুলিশ। কতজন আছে? আমি ওখানকার ইনচার্জ আছি, আমার আন্ডারে অ্যাপ্রক্স 20 জন আছে। পরিবারে কি আছেন? পরিবারে বর্তমানে মা এবং দাদা আছেন। মা টেনশন করে মেয়েকে নিয়ে? টেনশন এরকম একটা কাজের সাথে এখন আর করে না, আগে করতো, এখন আর করে না। বুঝে গেছে যে মেয়ে পারবে। ঠিক আছে। মথুয়া সংগঠন থেকে আপনি এসেছেন, এই সংগঠন সম্পর্কে কিছু বলুন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দের 11ই মার্চ উনি জন্মগ্রহণ করেছিলেন অখণ্ড ভারতভূমিতে, ওপার বাংলায়। উনি যখন এই মতুয়া ধর্মটা দিলেন, যে এই ভারতভূমির মূল নিবাসী যারা, তারা এই অন্ধকারের মধ্যে রয়েছে, কুসংস্কারের মধ্যে রয়েছে, নিষ্পেষিত, বঞ্চিত, অবহেলিত, অধিকারহীন মানুষ। এই মানুষদের মুক্তি দিতে হবে, এদেরকে আলো দিতে হবে, মানুষের জীবনধারাকে বদলে দিয়ে এই মানুষের উন্নতি ঘটাতে হবে। তিনি একটা সংঘ শক্তি চিন্তা করলেন। সেই সংঘ শক্তি হিসাবে একটা দল তৈরি করলেন। আমার সঙ্গে দল এসেছে, এনারা
সেই দলের বাজনা গান সব হবে। তো ওই সঙ্গ শক্তি তিনি তৈরি করলেন, করতে করতে সিধা মোড়াকান্দিতে ওপার বাংলায়, সারা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলা মিলে একটা মতুয়া মহাসংঘ তৈরি করলেন। এবং এটা কেন্দ্র কমিটি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এবং এই মতুয়া মহাসংঘের আন্ডারে জেলা কমিটি আছে, জেলা কমিটির আন্ডারে ব্লক কমিটি আছে, ব্লক কমিটির আন্ডারে আঞ্চলিক কমিটি আছে। আমার জীবনের শুরু আঞ্চলিক কমিটি দিয়ে। আমি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমার 61+ বয়স। তাহলে সেই সময় মেয়েরা, আমি যে গ্রামে থাকি সেই গ্রামে মেয়েদের পড়াশুনো করার অধিকার ছিল না। কিন্তু আমার দিদা ছিলেন একেবারে সাত্ত্বিক, মতুয়া ধর্মে আছে শুদ্ধ মানুষ তৈরি করা। আমার দিদা ছিলেন শুদ্ধ মানুষ। দিদার কোলে থেকে থেকে ওই শ্রী হরিলীলামৃতটা, ওর সারাংশটা বুঝেছিলাম। বীর মাতা হতে হবে, নারীর অধিকার দিয়েছিলেন, পুরুষের সঙ্গে নারীর সমান অধিকার। তা আমার মনের মধ্যে তখন একটা তেজ জাগতো, খেলতে ভীষণ ভালোবাসতাম। আমি ডিস্ট্রিক্ট লেভেল, আমি চাকরি করেছি, আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল, আমি ফিজিক্যাল এডুকেশন ট্রেনার আছে আমার। আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে হোস্টেল থেকে পড়াশোনা করেছি, মডার্ন হিস্ট্রি নিয়ে এমএও পাস করেছি। আমি হিস্ট্রি টিচার, আবার ফিজিক্যাল এডুকেশনের টিচার, দুটো ডিপার্টমেন্ট আমি মধ্যপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয়ে চালাতাম। তা এর পেছনে আমার সমাজ, আমি না বহির্গাছিতে একটা শান্তি সত্যভামা নির্বাণ কমিটি গঠন করলাম এবং এই মতো মহাসংঘের মহিলা বিভাগ সম্পাদিকা হলাম, সব করছি। তার সঙ্গে গ্রামের মানুষ তখন ট্রেচার ছিল, বিপদে পড়লে তাদের হসপিটালে নিতে হবে, সেই অসহায় মানুষদের হসপিটালে নিয়ে যেতাম, সামাজিক কাজ করতাম। আমাদের ওখানে বান হতো, বর্ষা হতো, বর্ষার জলে ডুবে যেত, বন্যা হতো, স্কুলে গিয়ে আশ্রয় নিত, তখন ওই বানভাসী মানুষদের সাহায্য করতাম। কিভাবে এই সাহায্যটা আসলো? ওই সংগঠনের পক্ষ থেকে। সংগঠন মতুয়া মহাসংঘ, যেটা হরিচাঁদ ঠাকুর শিখিয়েছিলেন, অসহায় মানুষদের পাশে গিয়ে তাদের সাহায্য করা, আমি এই নীতি শিখেছিলাম। নৌকা বাইচের প্লেয়ার তুমি? হ্যাঁ জি। কিভাবে শুরু হলো এটা? ছোটবেলা থেকে এই বিষয়ে শুধু শুনেছি, প্রায় স্বাধীনতা সময়কালীন থেকেই এটা আমাদের নদিয়ার একটা ঐতিহ্য। সবাই জানে যে 1947 সালের 15 আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু তখনও আমাদের জেলা নদিয়া ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ওই বছরই 18 আগস্ট আমাদের নদিয়া ভারতবর্ষের মধ্যে যুক্ত হয়। তো সেই নদিয়ার যে স্বাধীনতা দিবস, সেই ঐতিহ্য, সেই দিনটিকে স্মরণ করার জন্য আমাদের নদিয়া শিবনিবাস নামের একটা জায়গায় চূর্ণী নদীতে একটা পুরো দিনব্যাপী নারী পুরুষ নির্বিশেষে সবাই পার্টিসিপেট করতে পারে। আমার সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন। তো সেই সূত্রে আমার নানান রকমের খেলার সঙ্গে পরিচিত হই এবং নৌকা বাইচের প্রতি একটা আলাদা রকমের ভাবমূর্তি তৈরি হয়েছে আমার মধ্যে। তো এখানে যখন আমি নৌকা বাইচের মধ্যে যখন আমি যুক্ত হই, তখন আমি সবে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কত জায়গায় কম্পিটিশনে গেছো নতুন? আমি 2017 সাল থেকে প্রশিক্ষণ নিচ্ছি। ধীরে ধীরে আমি জেলার যে অনুষ্ঠানগুলো হতো সেখানে পার্টিসিপেট করি। তারপর 2019 সালে প্রথম ন্যাশনাল গেমসে আমি যাই বিহার দারভাঙ্গাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।